অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হসপিটালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার নাজনীন মাহমুদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় বন্যা পরিস্থিতি, পানিবাহিত রোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমতই বলতে চাই যে দেশের বিশেষ করে একটা অঞ্চলে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ভয়াবহ বন্যা দুর্যোগ চলছে। এই ধরনের বন্যা পরিস্থিতিতে আসলে নিজেকে ভালো রাখার জন্য, প্রোটেক্ট রাখার জন্য কি করা যেতে পারে একটু প্রথমেই জেনে নিতে চাই। ধন্যবাদ। এটা আমাদের দেশের জন্য খুবই খারাপ একটা অবস্থা যে এতগুলো জেলা বন্যা কবলিত হয়েছে, এতগুলো মানুষ এফেক্টেড হয়েছে। সেটার জন্য আমাদের আসলে খুবই খারাপ লাগছে, কিন্তু আমাদের আসলে জানতে হবে বন্যা পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, কোনটা করলে আমরা এই ভয়াবহ জিনিসটা থেকে, রোগ থেকে মুক্তি পেতে পারবো। এখন বন্যা পরিস্থিতিতে আসলে তো চুলা নাই, গ্যাস নাই, আগুন নাই, কিছু নাই। তারপরেও আমাদের বিভিন্ন রোগগুলো হচ্ছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে পানি, যে খাবার পানিটা যেটা খাবে মানুষ, সেই পানিটা ফিটকিরি দিয়ে অথবা কতগুলো পানি শোধন করার ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেট দিয়ে পানিটাকে পরিশোধন করে তারপরে খাবে। আর এই দিক থেকে কেউ যদি মিনারেল ওয়াটার নিয়ে যেতে পারে, আমরা যদি পরিষ্কার পানির ব্যবস্থা করতে পারি, তাহলে সেই পানিগুলো খেলেও কিন্তু এই পানিবাহিত যেসব রোগগুলো এই বন্যার সময় হবে, সেই পানিবাহিত রোগগুলোকে আমরা একটু প্রিভেন্ট করতে পারবো। তো কোন রোগগুলি সাধারণত এই বন্যা পরবর্তীতে অথবা বন্যার সময় হয়ে থাকে সেটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা সবাই জানি যে আমাদের ডায়রিয়া হয়, ডিসেন্ট্রি অথবা আমাশয় হয়, যেটাকে আমরা ব্লাডি ডায়রিয়া বলি, মানে ডায়রিয়ার পাতলা পায়খানার সাথে রক্তও যাবে। আর ডায়রিয়া যেটা, সেটা পানির মতো পাতলা পায়খানা হয় এবং পেট ব্যথা হয়। এটা সাধারণত পানিবাহিত হয়। এর বাইরে পানিবাহিত অন্যান্য রোগগুলোর মধ্যে টাইফয়েড ফিভার একটা, সেটা হচ্ছে সালমোনেলা ইনফেকশন। সেই টাইফয়েড ফিভারে অনেক তীব্র জ্বর হবে, 104 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠতে পারে এবং জ্বরটা কখনোই ছেড়ে যাবে না। জ্বরটা অনেক হাই থাকবে এবং কন্টিনিউড ফিভার বলি আমরা এটাকে, যে জ্বরটা কন্টিনিউ করবে, কখনোই বেজ লাইন টাচ করবে না, এবং সাথে বমি থাকবে, পাতলা পায়খানা থাকে, কনস্টিপেশন থাকে, পেট ব্যথা থাকে, র্যাশ থাকে, টাইফয়েড ফিভার সালমোনেলা ইনফেকশন হলে। এর বাইরে ইকোলাই একটা আছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করার জন্য। বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে, বয়স্কদের নিউমোনিয়া হতে পারে, স্কিনের র্যাশ হতে পারে, কারণ পানিতে তো অনেক রকম আজে বাজে জিনিস মিশ্রিত থাকে, সেই থেকে র্যাশ হতে পারে, স্কিনের বিভিন্ন ইনফেকশন হতে পারে। আচ্ছা, আমি সবগুলো বিষয় নিয়ে একটু টাচ করতে চাই, আপনার কাছে শুনতে চাই। এখন এই যে বন্যা পরিস্থিতি চলছে, আপনি বললেন বিশুদ্ধ পানিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও এখন তো চাল চুলা কিচ্ছু নেই মানুষের, এখন সবাই বানভাসী। সেই ক্ষেত্রে এখন খাবারের মধ্যে কি শুকনো খাবার খেতে পারে? খাবারের মধ্যে যেমন আমরা যখন চিটাগাঙে, আমি তো চিটাগাং মেডিকেল থেকে পাশ করেছি, তো তখন ঘূর্ণিঝড় হতো। চিটাগাং মেডিকেলে একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল 91-এ। তখন আমরা কিন্তু অনেক শুকনো খাবার মানে নিজের হাতে তৈরি করা স্যালাইন নিয়ে ওসব দুর্গত মানুষের পাশে গিয়েছিলাম চিটাগাং মেডিকেল কলেজ থেকে। তো শুকনো খাবারের মধ্যে সাধারণত চিড়াটা ভালো শুকনো খাবার, এবং গুড়ের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে। চিড়া, গুড়, চিনি, এসব জিনিসগুলো সাধারণত, এগুলো তো ফুটায় চুলার ব্যাপার থাকে না, তো এগুলো খেতে পারি। এবং এই জিনিসগুলো অনেক লম্বা সময় পর্যন্ত রাখা যায়। মানে বন্যার পানি নামতে তো অ্যাটলিস্ট 7-8 দিন সময় লাগে। সেই সময়টার মধ্যে তারা চিড়া, গুড়, মুড়ি অথবা শুকনো আরও খাবার, যেমন গুড়ের সাথে লবণ মিশায় স্যালাইন, যেটা বানানো স্যালাইন যদি এখান থেকে না যায়, তাহলে গুড় আর লবণ মিশায় স্যালাইন খেয়েও কিন্তু অনেকটুকু পুষ্টি মেনটেন করা যায়। আর ভাত তো রান্না করার যেহেতু ব্যবস্থা নেই, সেক্ষেত্রে চিড়াটাই বেস্ট অপশান হবে আর কি খাওয়ার জন্য। আচ্ছা, আপনি অনেক অসুখের কথা বলছিলেন বন্যার সময় এবং বন্যা পরবর্তী অবস্থায়, যেমন ডায়রিয়া, আমাশা। সেই ক্ষেত্রে আসলে অনেকেই দেখা যাবে যে বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, বিশেষ করে পানিবাহিত রোগগুলোতে। সেই ক্ষেত্রে আসলে আমি একটু ডায়রিয়া, আমাশার ব্যাপারে একটু জানতে চাই।
ডায়রিয়া যেটা সেটা হচ্ছে এই পানি, যেহেতু বিশুদ্ধ পানির অভাব হয়ে যায় মানুষের, ডায়রিয়াটা বেসিক্যালি বিশুদ্ধ পানির অভাবেই কিন্তু হচ্ছে। সেই ক্ষেত্রে যে বললাম ফিটকিরি দিয়ে অথবা ট্যাবলেট দিয়ে পানিটা পরিশোধন করে খাবে, অথবা মিনারেল ওয়াটার যদি আমরা এখান থেকে সাপ্লাই নিতে পারি খাবে। আর ডায়রিয়াতে কি হয়, বারবার পাতলা পায়খানা হয়, এবং ডায়রিয়া থেকে অথবা ডিসেন্ট্রি থেকে কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি, আমি যেহেতু কিডনি বিশেষজ্ঞ সেজন্য আমি কিডনির জন্য কিছু কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডায়রিয়া ডিসেন্ট্রি থেকে পানি শূন্যতা হয়, পানি শূন্যতা হলে কিডনিতে কিন্তু রক্ত চলাচল কমে যায়, রক্ত চলাচল কমে গেলে কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যায়। এখন কোনো পেশেন্ট যদি, কোনো মানুষ যদি দেখে যে তার ডায়রিয়া হয়েছে, বারবার পাতলা পায়খানা হচ্ছে 10 থেকে 12 বার, এবং পানির মতো তরল পায়খানা হচ্ছে, সাথে বমি হচ্ছে, সেই ক্ষেত্রে সে কিন্তু পানি শূন্যতা পূরণ করাটা খুব ইম্পর্টেন্ট। পানি শূন্যতা ওট স্যালাইন দিয়ে, রাইস স্যালাইন দিয়ে, এসব দিয়ে পূরণ করতে পারে, বা তরল খাবার দিয়ে। পূরণ যদি না করে তাহলে একসময় দেখবে যে তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। অ্যাকিউট কিডনি ইনজুরি বেসিক্যালি আমরা বুঝি যখন তার প্রস্রাবের পরিমাণ কমে যায় অথবা প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে তার পানি শূন্যতা নিজে যতটুকু পূরণ করতে পারে, কিন্তু এদিকে শহরের দিকে যেদিকে বন্যা পরিস্থিতি নাই সেসব জায়গায় ওই মানুষকে শিফট করে দিতে হবে, হাসপাতালে শিফট করে দিতে হবে যখনই তার প্রস্রাবের পরিমাণ কমবে অথবা বন্ধ হয়ে যাবে। মানে ডায়রিয়া আর আমাশার ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ডিজিজ হতে পারে, হওয়ার পসিবিলিটি বেশি। সেই ক্ষেত্রে আসলে লক্ষণগুলো সে কিভাবে ভাববে? লক্ষণগুলো এই যে তার প্রস্রাব হচ্ছিল, কিন্তু একটা সময় দেখবো যে তার প্রস্রাবটা অনেক পরিমাণে কমে গেছে, যতটুকু তার, তো যখনই ডায়রিয়া হয় আমাদের কিন্তু প্রস্রাব আর পায়খানা একসাথে হয়, তো আমরা প্রস্রাবের পরিমাণটা বুঝতে পারি না, কিন্তু এক সময় সে দেখবে যে তার প্রস্রাব হচ্ছে না। ডায়রিয়াটা যা ওষুধ খেয়ে বা কিছু খেয়ে কন্ট্রোল হয়ে গেল, কিন্তু তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, প্রস্রাবটা গাঢ় রঙের হয়ে যাচ্ছে, কোমরে তীব্র ব্যথা হতে পারে, বমি হতে পারে, তারপর শেষের দিকে যে একটু শ্বাসকষ্ট হতে পারে। এসব হলে তার কিন্তু চিন্তা করতে হবে যে তার কিডনি ইনজুরি হয়েছে কিনা, কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ প্রস্রাব কমাটাই এটা হচ্ছে প্রধান লক্ষণ যে অ্যাকিউট কিডনি ইনজুরি হওয়া। আচ্ছা, আমি একটু বাচ্চা এবং বয়স্কদের বিষয়ে আসতে চাই। যেহেতু বন্যা পরিস্থিতি চলছে, এই বাচ্চা এবং বয়স্কদের রিস্ক তো অনেক বেশি, সেই ক্ষেত্রে শুকনো খাবার তো বাচ্চারা খেতে পারবে না। ওই যে চিড়াটা ভিজিয়ে খেতে হবে, শুকনো খাবার তো চিড়াটা আসলে শুকনা মানুষ খেতেও পারবে না, মানে না ভিজিয়ে খেতে পারবে না, ভিজিয়ে খেতে হবে বিশুদ্ধ পানি দিয়ে। আর বিস্কিটও একটা শুকনা খাবার, পাউরুটি একটা শুকনা খাবার, সেগুলো যদি সাপ্লাইয়ের ব্যবস্থা করা যায় সেটা ভিজিয়ে খেতে হবে, পানিতে ভিজিয়ে হোক, যেটাতেই ভিজিয়ে হোক, একটু ভিজিয়ে তারপরে খাওয়াটা বেটার অপশান। আর বয়স্কদের আর বাচ্চাদের আসলে তখন নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বন্যা পরিস্থিতির সময় তাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়, কাশি হচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে, নাকের পানি পড়তেছে, এই জিনিসটা কিন্তু বাচ্চাদের আর বয়স্কদেরই বেশি হয় আর কি বন্যা পরিস্থিতির সময়। এর বাইরে হচ্ছে স্কিন ডিজিজ কতগুলো আছে, যেমন স্কিন র্যাশ হয়, একটু স্ক্যাবিজের মতো হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, তারপরে স্কিনের আরও যেগুলি ফুসকুড়ির মতো, প্যাপিউলের মতো কতগুলো ডিজিজ, হাতের আঙ্গুলের ফাঁকে হচ্ছে ঘায়ের মতো হয়ে যায় পানিবাহিত কারণে। তো সেই জিনিসগুলি যাতে না হয় সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আর কি, কারণ স্কিন ডিজিজ থেকেও কিন্তু গ্লোমেরুনেফ্রাইটিস, কিডনির প্রধাও একটা অসুখ আছে গ্লোমেরুনেফ্রাইটিস, সেই অসুখটা স্কিন ডিজিজ থেকে হতে পারে। আচ্ছা, এই স্কিন ডিজিজের ব্যাপারে নিশ্চয়ই আমরা আলোচনা করব। আমরা একটু বয়স্কদের বিষয়ে আসতে চাই। আবার অনেকেই গর্ভবতী মায়েরাও আছেন যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন, এই বন্যা পরিস্থিতি যেসব জায়গায় বন্যা হচ্ছে সেসব জায়গায় রয়েছেন তারা আসলে কিভাবে নিজেদের সেভ করতে পারে? আসলে এই বয়স্ক বা বাচ্চা অথবা গর্ভবতী যে মা, অথবা অনেকে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, হাইপার টেনশনের পেশেন্ট, তাদের ক্রনিক অনেক রোগ থাকে যেসব মানুষদের, তাদেরকে কিন্তু সেফ জায়গায় নিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি বুদ্ধিমান। আশ্রয় কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়াটা, সে যদি বন্যার ওই জায়গায় স্ট্যাগ হয়ে থাকে, আটকায় থাকে, তাহলে কিন্তু সে খারাপ হতে থাকবে। এবং গর্ভবতী মাকে তো অবশ্যই সেফ প্লেসে নিয়ে আসা উচিত। এবং ওই যে বললাম আপনার প্রাণীবাহিত রোগ যাতে না হয় সেজন্য তার ওই ফিটকিরি দিয়ে অথবা পানিটাকে ফুটানোর তো ব্যবস্থা নেই, পানি সেফ ওয়াটারটা সাপ্লাইয়ের ব্যবস্থা করাটাই বেটার অপশান আর কি। আর গর্ভবতী মারা সাবধানে থাকবে, কারণ গর্ভবতী মাদের হচ্ছে এই সময়ে ইকোলা একটা ইনফেকশন আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অনেক বেশি হয়, আমরা অনেক বেশি পাই যে বন্যা পরিস্থিতির কারণে গর্ভবতী মায়েদের ইউরিনারি ইনফেকশন হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু পানি বেশি করে খেতে হবে, এবং একটা কোর্স যেহেতু ইউরিনের পরীক্ষা করার কোনো ব্যবস্থা নাই, কিন্তু বারবার যদি ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ধরে রাখতে না পারে, নিচের পেটে ব্যথা হয়, গর্ভবতী মায়ের কথা বলছি, সেই ক্ষেত্রে কিন্তু বেশি করে পানি খেতে হবে যাতে ওই ইউরিনের ইনফেকশনটা চলে যায়। এবং সুযোগ সময় মতো সেফ প্লেসে যে তখন ইউরিনের টেস্টটা করিয়ে দেখতে হবে যে প্রস্রাবে কোনো সমস্যা হলো কিনা। জি নিশ্চয়ই। আপনি স্কিনের কথা বলছিলেন, অনেক ধরনের রোগ স্কিনেও দেখা যায় এবং কিডনির সাথে এটা সম্পৃক্ততা রয়েছে। আমরা আলোচনা করব, তবে একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব।
দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নাজনীন মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় বন্যা পরিস্থিতি, পানিবাহিত রোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে করণীয়। আমরা বন্যা পরিস্থিতির নানা দিক নিয়ে আলোচনা করছিলাম, সেই সাথে স্বাস্থ্য বিষয়ক আলোচনা হচ্ছিল। আপনি স্কিনের কথা বলছিলেন, তার আগে আমি একটু জন্ডিসের প্রসঙ্গে যেতে চাই। পানিবাহিত রোগ জন্ডিস, আবার বিশেষ করে হেপাটাইটিস এ, সেই বিষয়টা যদি একটু বলতেন আপনি। জন্ডিস পানিবাহিত আবার রক্তবাহিত আছে। তো পানিবাহিত জন্ডিসগুলো হচ্ছে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই। হেপাটাইটিস ইটা বেসিক্যালি যে গর্ভবতী মহিলাদের কথা বললেন, গর্ভবতী নারীদের, হেপাটাইটিস ইটা বেসিক্যালি গর্ভবতী নারীদেরই বেশি হয় আর কি। আর হেপাটাইটিস এ যেটা, সেটা বাচ্চাদের বেশি হয়। এবং এখন যেহেতু পানিবাহিত একটা রোগের সমস্যা, এখন কিন্তু ইন জেনারেলি হবে, কারণ এটা বিশুদ্ধ পানি পান না করলে এবং খাবারের মাধ্যমে এটা যায়। সুতরাং হেপাটাইটিস এ এখন জন্ডিস হলেই চিন্তা করতে হবে যে আমাদের হেপাটাইটিস এ হয়েছে কিনা। এবং সেই ক্ষেত্রে কিন্তু ওই পেশেন্টকে আইসোলেশন করা এবং তার রেস্টে চলে যাওয়া, তার টেক কেয়ার করা, এবং গর্ভবতী মায়ের যদি হেপাটাইটিস জন্ডিস হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই হসপিটালাইজ করাটা খুব জরুরি, কারণ হেপাটাইটিস ই থেকে কিন্তু কিডনি ফেলিওর হতে পারে। কিডনি ফেলিওর, কিডনি সম্পৃক্ততা আছে। হেপাটাইটিস ই এর যে গর্ভবতী মায়েদের, আমরা এরকম অনেক পেশেন্ট পেয়েছি যে গর্ভবতী মা, তার জন্ডিস হলে এবং সেই জন্ডিসটা অত বেশি কেয়ার করা হলো না, হেপাটাইটিস ই হয়তো ছিল, সেটা থেকে একটা হেপাটোরেনাল সিনড্রোম বলি, হেপাটোরেনাল সিনড্রোম, কিডনি ইনভলভ হয়ে ওই পেশেন্ট আলটিমেটলি সেপ্টিসেমিয়া হয়ে পেশেন্টকে সার্ভাইভ করাতে আমরা পারি না। সেজন্য গর্ভবতী মায়ের জন্ডিস হলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আর বাকি যাদের যে হেপাটাইটিস এ দিয়ে যে জন্ডিস হবে, সেই ক্ষেত্রে তার সমস্ত কিছু আলাদা করে তাকে একটু রেস্টের ব্যবস্থা করা, তাকে বিশুদ্ধ পানি দেওয়া, এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এটা তো একটা পানিবাহিত রোগ। এবং এই সময় বন্যা পরবর্তীতে কিন্তু আমাদের অনেক বেশি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তার মধ্যে হচ্ছে এটা একটা ব্যাপার, টাইফয়েড একটা ব্যাপার। টাইফয়েড তো পানিবাহিত রোগের মধ্যে টাইফয়েড কিন্তু অনেক একটা এরকম একটা রোগ যে ম্যাক্সিমামই পানিবাহিত রোগের এবং খাদ্যবাহিত রোগের এক নম্বরে কিন্তু এই জিনিসটাও আছে, টাইফয়েড ফিভার অথবা সালমোনেলা। তাহলে টাইফয়েডের ক্ষেত্রে একটু আসতে চাই আমরা, যারা টাইফয়েডে আক্রান্ত হবেন সেই ক্ষেত্রে আসলে তারা কি করবে? টাইফয়েডে আক্রান্ত হওয়া, তো আমরা তো আসলে টাইফয়েডে যখন আক্রান্ত হয় এটা আমরা জ্বর দেখে বুঝি। যখন একটা মানুষের জ্বর পড়ে না, সারা দিন ধরে জ্বর একই রকমভাবে থাকে এবং অনেক অনেক বেশি জ্বর উঠে যায় এবং 101-এর নিচে জ্বর নামে না, তখন আমরা চিন্তা করি যে এই পেশেন্টের টাইফয়েড হয়েছে কিনা। এবং তীব্র পেট ব্যথা হয়, অনেক সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে। এই টাইফয়েড ফিভার যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা না হয় তাহলে কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, যে অন্ত্রে যে ব্যাপারটা, সেই অন্ত্রটা ফুটা হয়ে যেতে পারে, অন্ত্রতে ইনফেকশন হতে পারে এবং অল্টারনেট ডায়রিয়া আর হচ্ছে কনস্টিপেশন হয় টাইফয়েড ফিভারে, এবং র্যাশ হয়, শরীরে অনেক র্যাশ হয়। তার মানে লক্ষণগুলো কি ডায়রিয়া এমন বলা যেতে পারে? হ্যাঁ, ডায়রিয়া নিয়ে আসে, কিন্তু জ্বরটাই হচ্ছে টাইফয়েড ফিভারের মেইন লক্ষণ। জ্বর হয়, বমি হয়, শরীরে ভালো লাগে না, অনেক বেশি ফ্যাটিক লাগে, অনেক বেশি দুর্বল লাগে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা লম্বা সময় ধরে 7 থেকে 14 দিন পর্যন্ত, ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত দিয়ে থাকি, এবং এটা ব্লাডের কালচার পরীক্ষা করে তারপরে দেওয়াটা হচ্ছে সেফ। এই ক্ষেত্রে যদি বন্যা অবস্থায় যদি ব্লাডের কালচার করতে নাও পারি, সেই ক্ষেত্রে আমরা পসিবল না হলে সেই ক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক একটা 14 দিনের জন্য দিয়ে দিই আর কি। যদি ওরকম মনে করি যে তার জ্বরটা অনেক বেশি, 1 সপ্তাহের মতো জ্বর আছে এবং 1 সপ্তাহ পর্যন্ত জ্বর বা 1 সপ্তাহের বেশি সময়, 10 দিন জ্বর, 15 দিন জ্বর, সেই ক্ষেত্রে টাইফয়েড ফিভার চিন্তা করাটাই হচ্ছে অপশন। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই, জন্ডিস মানে জন্ডিসে কেউ আক্রান্ত হলে কিংবা হচ্ছে কেউ টাইফয়েডে আক্রান্ত হলে, এই মুহূর্তে যদি বন্যা কবলিত এলাকায় কেউ আক্রান্ত হয়, চিকিৎসক পাওয়া খুবই কঠিন ব্যাপার, সাময়িকভাবে তারা কি করতে পারে? সাময়িকভাবে ওই যে বেশি করে পানীয় তরল খাবার খাবে এবং খাওয়াটা যাতে বিশুদ্ধ খাবার হয়, এবং এই দুই ক্ষেত্রে ডায়রিয়া হোক, টাইফয়েড হোক, অথবা হেপাটাইটিস এ হোক, হেপাটাইটিস হোক, যেই অসুখই হোক, সেই ক্ষেত্রে পানি এবং তরল খাবারের পরিমাণটা বেশি থাকতে হবে। কারণ যদি কোনো কারণে প্রস্রাবের পরিমাণ কমে যায় তাহলে তো অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে তো তার কিডনি খারাপ হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য আমাদের আসলে পানি শূন্যতাটা পূরণ করাটাই এই রোগগুলোর মেইন চিকিৎসাটা আমরা এটা করি, এবং রেস্ট।
যদিও বন্যা পরিস্থিতিতে কমপ্লিট বেড রেস্ট নেওয়া খুব কঠিন, কিন্তু তারপরেও তাকে রেস্টে থাকাটা এবং বিশুদ্ধ খাবার খাওয়াটা তার জরুরি। হেপাটাইটিস এর তো আসলে আলাদা কোনো ট্রিটমেন্ট নাই, স্যালাইন ওর স্যালাইন খেতে পারে আর বেশি করে পানি তরল খাবার খেতে পারে। আচ্ছা, আমরা একটু স্কিনের প্রসঙ্গে আসি। আমরা দেখি যে গায়ের চামড়ায় বিভিন্ন ধরনের রোগ হয়, বিশেষ করে এই বন্যার সময় কিংবা বন্যা পরবর্তীতে কি কি রোগ হয় এবং এটা কিডনিতে কোনো ইফেক্ট ফেলে এটা কিনা? মেইনলি ওই যে বললাম স্কিন র্যাশগুলো বেশি হয়, স্কিনের র্যাশ হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে ঘায়ের মতো হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশন হয়, রিংওয়ার্ম ইনফেকশন হয়, স্কিনের মধ্যে গোল গোল রিংওয়ার্মের মতো ইনফেকশন হয়, ক্যান্ডিডিয়াসিস হয়, এসব স্কিন ডিজিজগুলো বেশি হয়। এবং স্কিন ডিজিজ হলে সেটা যদি ট্রিটমেন্ট করা না হয়, মানে এখন বন্যার পানি নেমে যাওয়ার পর হলেও একজন ভেষজ চিকিৎসককে দেখিয়ে তার অবশ্যই স্কিন ডিজিজের ট্রিটমেন্ট হতে হবে। স্কিন ডিজিজের ট্রিটমেন্ট না হলে গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা অসুখ আছে, সেই অসুখটা হচ্ছে কিডনির প্রদাহ, কিডনির ঝিল্লির প্রদাহ। সেটা যদি হয় তাহলে কিন্তু কিডনি দিয়ে অনেক প্রোটিন যাবে এবং কিডনিটা দ্রুত খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস যাতে না হয় সেজন্য আমার আসলে শুধু বন্যা না, অন্য যে কোনো সময়ে স্কিন ডিজিজ হলে তাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, কোনোভাবেই স্কিন ডিজিজটা হেলাফেলা করা যাবে না। আচ্ছা, স্কিন ডিজিজের ব্যাপারে আপনি বললেন, বেশ কিছু ভাগ বললেন, তো কোনগুলো আসলে বেশি ভয়ের, মানে হলে আমরা বেশি সবগুলো স্কিন ডিজিজই, যে কোনো স্কিন ডিজিজ হলে আমরা অবশ্যই শঙ্কিত হওয়া উচিত। আমাদের দেশে একটা কথা আছে যে ওরা মানে স্কিনে ঠিক আছে এটা হয়েছে, এটা পাত্তা দেওয়ার দরকার নেই, সেরে যাবে, একটু চুলকানি হয়েছে এটা সেরে যাবে। এটা কিন্তু আসলে না, এটা কিন্তু স্কিন ডিজিজ ডেফিনিট ট্রিটমেন্ট করতে হবে। এবং সেটা ট্রিটমেন্ট না করলে, আমি তো বললাম যে এই স্কিন ডিজিজগুলো যে ট্রিটেড না হয় তাহলে কিডনির গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগটা হতে পারে। আচ্ছা, স্বাভাবিকভাবে যদি কারো স্কিন ডিজিজ হয় এই বন্যা পরবর্তী সময় কিংবা এই সময়, তারা আসলে প্রাথমিকভাবে কি চিকিৎসা নিতে পারে? তারা প্রাথমিকভাবে ওই যে ময়লা পানিতে আর যাবে না, এবং পানি হাত পা ভেজা থাকলে সেটা হাত পাটা শুকনা রাখতে হবে। এবং যদি কোনো ওষুধের ব্যবস্থা করা যায়, যদি বন্যা দুর্গত এলাকায় ওষুধ পাঠানো যেতে পারে তাহলে সেই ওষুধগুলো ইউজ করতে পারবে। আদারওয়াইজ কাপড় তো চেঞ্জ করার কোনো রাস্তা আছে কিনা আমি জানি না, ভেজা কাপড়ে না থাকাটা বেস্ট অপশান। যে কোনো ইনফেকশন, স্কিনের ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আসলে ভেজা কাপড়ে না থাকাটা বেস্ট অপশান। আর ওয়াশরুমে যাওয়ার পর অবশ্যই হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে, যাতে এই ওয়াশরুম থেকে যে ইনফেকশনগুলো, ডায়রিয়া, ডিসেন্ট্রি যেগুলো হয় সেগুলো যাতে না ছড়ায়। আচ্ছা, এটা কি অনেক সময় হয় কি অনেক চুলকাতে রস হয়ে যায়, সেই রসটা কি আরেকজনের শরীরে রাখলে কি তারও কি একই ডিজিজ হতে পারে? না, সবগুলো তো আর কন্টাজিয়াস না। যেমন বন্যা পরবর্তী যেগুলো হয় সেগুলো তো ছোঁয়াচে না। কিছু কন্টাজিয়াস ডিজিজ আছে যেগুলি অন্য সময় হয়, মানে একজন থেকে আরেকজন, যেমন স্ক্যাবিজ যদি হয় সেটা কিন্তু কন্টাজিয়াস। আপনি স্ক্যাবিজ অবস্থায় আরেকজনের সাথে বিছানায় থাকলে বা একই বাসায় যারা থাকে তাদের সবারই স্ক্যাবিজ হয়ে যায়। সেটাও একটা চুলকানির মতো অসুখ, এবং সেটা রাত্রেবেলা ভীষণ চুলকায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পুরো ফ্যামিলিকেই স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করে দিই, কারণ স্ক্যাবিজ একজনের হলে সবার হয়। তো যেসব স্কিন ডিজিজগুলি কন্টাজিয়াস সেগুলো কিন্তু ওই একজন থেকে আরেকজনের হতে পারে। আদারওয়াইজ এরকম র্যাশ বা চুলকানো এই জিনিসগুলি একজন থেকে আরেকজনের হওয়ার পসিবিলিটি কম থাকে। আচ্ছা, আপনি যেহেতু একজন কিডনি বিশেষজ্ঞ, আমি সব শেষে কিডনি ভালো রাখার জন্য আসলে মানুষের কি করা উচিত এটা জেনেই আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। ধন্যবাদ। কিডনি ভালো রাখার জন্য আসলে আমি দর্শকদেরকেই বলছি যে কিডনি ভালো রাখার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, সাধারণত সারা দিনে 3.5 থেকে 4 লিটার, গরমের সময় 4.5 লিটার পর্যন্ত পানি অবশ্যই পান করবেন। এবং প্রতিবারে 2 বার প্রস্রাব করবেন, একবার প্রস্রাব করে টয়লেটে কিছুক্ষণ ওয়েট করবেন, আবার যতটুকু প্রস্রাব ওইটা করে বের হয়ে আসবেন, এবং 2 ঘন্টা পর পর প্রস্রাব করার অভ্যাসটা করবেন। সুষম খাবার খাবেন, খাবারের মধ্যে যেন অবশ্যই ফল এবং সবজি থাকে, এবং লবণ জাতীয় খাবারটা পরিহার করবেন, ফাস্টফুড পরিহার করবেন, কোক, ফান্টা এই জিনিসগুলি, কোকো, কফি এই জিনিসগুলি যতটুকু সম্ভব কম খাবেন, ফাস্টফুড কম খাবেন। এবং প্রোটিনটা আপনার যতটুকু শরীরের ওজন সেই অনুযায়ী, যেমন আমার যদি 50 কেজি ওজন একজনের হয়, সে 50 গ্রাম প্রোটিন সারাদিন খাবে। যদি কেউ এক্সারসাইজ করে, জিম করে, তাদের জন্য সে প্রোটিনের পরিমাণটা বাড়াতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।